আজ আমরা এমন একটা বিষয় নিয়ে এই গভীর বিশ্লেষণমূলক আলোচনাটা শুরু করতে যাচ্ছি উম যা শুনলে একটু অবাক লাগতে পারে। ভাবুন তো, ১২০ বছরেরও বেশি সময় আগে লেখা একটা বই, যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওই মাইন্ড বডি কানেকশন বা স্ট্রেস হরমোনের কথা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেটা কোনো অত্যাধুনিক ল্যাবরেটরি বা এমআরআই মেশিন ছাড়াই শুধু মানুষের মনস্তত্ত্ব গভীরভাবে পর্যবেক্ষণ করে। একদম। আজ আমরা জেমস অ্যালেনের ১৯০৩ সালের মাস্টারপিস, মানে বিখ্যাত সেই বই অ্যাজ আ ম্যান থিঙ্কeth নিয়ে বেশ গভীরে যাব। এই আলোচনা থেকে এমন কিছু তথ্য হয়তো উঠে আসবে যা প্রতিদিনের চেনা জগৎটাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করবে। নতুন দৃষ্টিকোণ বলাটা খুব যথার্থ হয়েছে। কারণ আমরা সাধারণত সফলতা বলতে খুব দৃশ্যমান কিছু বুঝি, তাই না? হ্যাঁ, ঠিক। যেমন ধরুন, ভালো একটা শিক্ষাগত যোগ্যতা বা ব্যাংকে জমানো টাকা, অথবা খুব গোছানো কোনো ব্যবসায়িক পরিকল্পনা। একদম তাই। যখন চোখের সামনে একটা পরিষ্কার নকশা থাকে বা ইট বালু দেখা যায়, তখন হিসাব মেলানোটা খুব সহজ হয়ে যায় আমাদের জন্য। অদৃশ্য ব্লুপ্রিন্ট আছে, আর আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্যই হল সেই অদৃশ্য ব্লুপ্রিন্ট বা মানুষের চিন্তাশক্তি কিভাবে তার নিজের চরিত্র, তার পরিস্থিতি এবং ভবিষ্যৎ নির্ধারণ করে, সেই সহজ অথচ খুব গভীর সত্যটিকে উন্মোচন করা। 1903 সালে প্রকাশিত হওয়া এই বইটি আসলে এমন একটা সময়ের দলিল যখন আজকের মতো এই সেলফ হেল্প বা ব্যক্তিগত উন্নয়নের এত বিশাল কোনো ইন্ডাস্ট্রি ছিল না। হ্যাঁ, তখন তো এসব ধারণায় খুব একটা পরিচিত ছিল না। ঠিক বলেছেন। জেমস অ্যালেনের সবচেয়ে বিখ্যাত উক্তিটি হল, মানুষ যেমন হবে তেমনই হয়ে ওঠে। আজকের দিনে দাঁড়িয়ে কথাটা হয়তো খুব সাধারণ বা পরিচিত মনে হতে পারে আমাদের কাছে। মোটিভেশনাল কোট হিসেবে আমরা প্রায়ই দেখি। হ্যাঁ, কিন্তু এর পেছনের যে মনস্তাত্ত্বিক কাঠামো সেটা অত্যন্ত জটিল। অ্যালেন শুধু এটা বলেননি যে মানুষকে ভালো চিন্তা করতে হবে। তিনি মূলত বোঝাতে চেয়েছেন, বিচ্ছিন্ন কোনো চিন্তা আমাদের জীবনকে বদলায় না। ও আচ্ছা, তার মানে শুধু একদিন বসে ভালো কিছু ভাবলেই হবে না। একদম না, বরং আমাদের চিন্তার যে ধারাবাহিক কাঠামো বা প্যাটার্ন, সেটি কিভাবে একেবারে নিউরোলজিক্যাল পর্যায় থেকে শুরু করে আমাদের বাস্তবতাকে রূপ দেয়, সেটাই এই বইয়ের আসল শক্তি। দারুণ তো। চলুন এই চিন্তার কাঠামো বা প্যাটার্ন বিষয়টা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। বইটিতে মানুষের চিন্তা কিভাবে তাকে তৈরি করে, সেটি বোঝানোর জন্য খুব চমৎকার আর বাস্তবধর্মী একটা উপমা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বাগানের উপমাটা, তাই তো? ঠিক। অ্যালেন মানুষের মনকে একটি বাগানের সাথে তুলনা করেছেন। বইয়ের তথ্য অনুযায়ী বাগানে যদি ভালো চিন্তার বীজ বপন করা হয়, তাহলে সেখানে সুন্দর ফল জন্মাবে। আর যদি সেখানে আগাছা থাকে বা আগাছার বীজ পড়ে, তাহলে কেবল সমস্যাই জন্মাবে। একদম কৃষিকাজের মতো ব্যাপারটা। কেউ যদি আগাছার বীজ বপন করে, তবে সে তো আর আম বা আপেল আশা করতে পারে না। তার মানে এই বইয়ের অন্যতম প্রধান ধারণা হল, মানুষের চরিত্র তার চিন্তারই সরাসরি ফল। হ্যাঁ, আর এই বাগানের উপমাটি আজকের আধুনিক যুগে আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেটা কিভাবে? কারণ ধরুন, একটা বাগান কখনো আপনা আপনি সুন্দর হয়ে ওঠে না, তাকে পরিচর্যা করতে হয়। যদি পরিচর্যা না করা হয়, তবে বাতাস বা পাখিরা এমনিতেই সেখানে আগাছার বীজ ফেলে যায়। বুঝতে পারছি। আধুনিক বিশ্বে এই বাতাস বা চারপাশের পরিবেশ হল আমাদের তথ্যপ্রবাহ। সারাদিন সোশ্যাল মিডিয়ায় অন্যের সফলতার সাথে নিজের তুলনা করা, বা ধরুন ওই যে নেতিবাচক সংবাদ সারাক্ষণ পড়া, যাকে আমরা ডুম স্ক্রোলিং বলি। হ্যাঁ, ডুম স্ক্রোলিং। তার মানে এগুলোই হলো সেই আগাছার বীজ। আমরা কি প্রতিদিন অজান্তেই আমাদের মনের বাগানে এমন সব আগাছায় পানি দিচ্ছি, যা আমাদের চরিত্রকে দুর্বল করে দিচ্ছে? আসলে জেমস অ্যালেন অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন যে চরিত্র জন্মগত কোনো বিষয় নয়। আমরা অনেক সময় ভাবি মানুষ জন্ম থেকেই খুব সাহসী বা খুব আত্মবিশ্বাসী। হ্যাঁ, আমরা তো সচরাচর সেটাই বিশ্বাস করি। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে দেখলে চরিত্র হল প্রতিদিনের চিন্তার একটি ধারাবাহিক ফসল। যখন কেউ বারবার ভাবে আমাকে দিয়ে হবে না বা পৃথিবীটা খুব কঠিন, তখন তার মস্তিষ্কে সেই নেতিবাচক চিন্তার স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়েগুলো ক্রমশ শক্তিশালী হতে থাকে। তার মানে মুখে হয়তো কেউ বলছে যে আমি জীবনে সফল হতে চাই, অথচ সারাদিন মনের ভেতর ভয় আর হতাশার কথা চলতে থাকলে মূলত সে আম গাছের স্বপ্ন দেখে প্রতিদিন আগাছারই পরিচর্যা করছে। খুব সুন্দর বলেছেন।
একদম তাই। কারণ মস্তিষ্কের ওই নিউরাল পাথওয়ে তো আর মুখের কথায় তৈরি হচ্ছে না, হ্যাঁ, তৈরি হচ্ছে ভেতরের গভীর চিন্তা থেকে। একেবারে তাই। এখানে আরেকটা মজার ব্যাপার আছে। আমাদের মস্তিষ্ক কিন্তু বাস্তব এবং কল্পনার মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না। তাই নাকি? হ্যাঁ, যে চিন্তা বা বারবার করা হয় মস্তিষ্ক সেটাকেই সত্য বলে ধরে নেয় এবং সেই অনুযায়ী মানুষের আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পরিবর্তন করে ফেলে। ও আচ্ছা। এই সচেতনতা অর্জন করাটা খুব জরুরি। যখন বোঝা যায় যে মনের ভেতর জন্ম নেওয়া প্রতিটি ছোট ছোট চিন্তাই আসলে ভবিষ্যতের চরিত্রের একটি করে ইট গাঁথছে, তখন মানুষ তার নিজের চিন্তার প্রতি অনেক বেশি দায়িত্বশীল হতে শেখে। মনের বাগানে চিন্তা যদি চরিত্র গঠন করে সে না হয় খুব ভালোভাবে বোঝা গেল, কিন্তু বাইরের পৃথিবীর কি হবে? কারণ মানুষ তো আর শুধু মনের ভেতর বাঁচে না, তাই না? ঠিক, তাকে প্রতিদিন বাইরের পৃথিবীর নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, এই পর্যায়ে আমরা আলোচনাটি মানুষের অভ্যন্তরীণ চিন্তা এবং তার বাইরের পরিস্থিতির সম্পর্কের দিকে একটু নিয়ে যেতে চাই। বইটিতে বলা হয়েছে, অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে তাদের জীবনের যাবতীয় সমস্যার জন্য বাইরের পরিস্থিতি বা পরিবেশ দায়ী। হুম কিন্তু জেমস অ্যালেন দাবি করেছেন যে পরিস্থিতি কখনো মানুষের অবস্থা তৈরি করে না, বরং মানুষের চিন্তাই তার পরিস্থিতি তৈরি করে। জেমস অ্যালেনের দর্শনের সবচেয়ে শক্তিশালী এবং একই সাথে সবচেয়ে বিতর্কিত জায়গাই হলো এটি। হ্যাঁ, বিতর্কিত তো বটেই। কারণ মানুষের স্বাভাবিক প্রবৃত্তিই হল নিজের বর্তমান অবস্থার জন্য বাইরের কোনো কিছুকে, যেমন অর্থনীতি, সমাজ বা অন্য মানুষকে দায়ী করা। সত্যি বলতে এই জায়গাটিতেই আমার একটা বড় ধরনের দ্বিমত আছে। মানে কথাটা তাত্ত্বিকভাবে শুনতে খুব সুন্দর, কিন্তু বাস্তবে যদি কেউ সত্যি সত্যি কোনো কঠিন বাহ্যিক সমস্যার মুখে পড়েন, মানে আমাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো ঘটনা, হ্যাঁ, ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগে কারো বাড়িঘর ধ্বংস হয়ে গেল, অথবা হঠাৎ করে কোনো কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার কারণে একদল মানুষ তাদের চাকরি হারালো, এই পরিস্থিতিগুলোর উপর তো তাদের সত্যিই কোনো হাত ছিল না। একদম ঠিক কথা। তো যে মানুষটি সদ্য তার চাকরি হারিয়েছে বা ঘর হারিয়েছে, তাকে গিয়ে যদি বলা হয় তোমার চিন্তাই তোমার এই পরিস্থিতির জন্য দায়ী, সেটা কি একটু বেশি নিষ্ঠুর শোনায় না? বইটি কি বোঝাতে চাইছে যে জীবনের প্রতিটি খারাপ পরিস্থিতির জন্য মানুষ নিজেই পুরোপুরি দায়ী? এটি একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, আর এখানে জেমস অ্যালেনের কথার পেছনের আসল অর্থ বা মেকানিজমটি বুঝতে হবে আমাদের। অ্যালেন কিন্তু বাস্তবতাকে বা বাইরের দুনিয়ার দুর্ঘটনাগুলোকে অস্বীকার করতে বলেননি। আচ্ছা। প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক ধস ঘটবেই, মানুষের নিয়ন্ত্রণের বাইরের অনেক ঘটনা ঘটবে। অ্যালেন মূলত যা বোঝাতে চেয়েছেন তা হল পরিস্থিতি মানুষকে তৈরি করে না, বরং পরিস্থিতি মানুষের ভেতরের আসল রূপটাকে তার নিজের কাছেই উন্মোচিত করে দেয়। আচ্ছা, তার মানে ঘটনা আর পরিস্থিতির মধ্যে একটা বড় পার্থক্য আছে। ঠিক তাই। ধরুন ট্রাফিক জ্যামে পাশাপাশি দুটো গাড়িতে দুজন মানুষ বসে আছে। দুজনের জন্যই বাইরের ঘটনা বা এক্সটার্নাল ইভেন্ট সম্পূর্ণ এক। হ্যাঁ, জ্যামে বসে থাকা। কিন্তু প্রথমজন হয়তো রাগে ফেটে পড়ছে, হর্ন বাজাচ্ছে এবং নিজের ব্লাড প্রেশার বাড়িয়ে সকালে শুরুটাই একেবারে নষ্ট করছে। আর দ্বিতীয়জন? অন্যদিকে দ্বিতীয়জন হয়তো শান্ত হয়ে বসে একটা অডিও বুক শুনছে বা আগামী মিটিংয়ের পরিকল্পনা করছে। প্রথমজনের কাছে পরিস্থিতিটা হলো এক ভয়ঙ্কর দুর্যোগ, আর দ্বিতীয়জনের কাছে পরিস্থিতিটা হলো কিছুটা অবসর সময়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে জেমস অ্যালেন বলছেন, বাহ্যিক ঘটনা আমাদের হাতে না থাকলেও সেই ঘটনাকে আমরা কিভাবে গ্রহণ করছি এবং তা নিয়ে কি ভাবছি, সেটাই আমাদের পরিস্থিতি তৈরি করে। দারুণ একটা উদাহরণ দিলেন। যখন কঠিন সময় আসে তখন একজন নেতিবাচক চিন্তার মানুষ ভাবে সব শেষ, আমার আর কিছুই করার নেই। এই চিন্তাই তাকে সেই পরিস্থিতিতে আটকে রাখে। সে আর নতুন চাকরির চেষ্টা করে না। আর ইতিবাচক মানুষটি? অন্যদিকে একজন ইতিবাচক চিন্তার মানুষ ভাবে এই সমস্যা থেকে বের হওয়ার উপায় কি, আর এই চিন্তার কারণেই সে নতুন দক্ষতা শেখে, মানুষের সাথে যোগাযোগ করে এবং শেষ পর্যন্ত নিজের পরিস্থিতি পরিবর্তন করতে সক্ষম হয়। পরিষ্কার হলো ব্যাপারটা। তার মানে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটার পর আমরা যে প্রতিক্রিয়া দেখাই, আমাদের চিন্তা সেই প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। একদম। আর সেই প্রতিক্রিয়াই নির্ধারণ করে যে ভবিষ্যতে আমরা কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়াব। যে লোকটা চাকরি হারিয়ে হতাশ হয়ে ঘরে বসে রইল, তার আগামীকালের পরিস্থিতি তৈরি হল তার আজকের হতাশার চিন্তা দিয়ে। ঠিক তাই। আর যে লোকটা চাকরি হারিয়ে নতুন পথ খুঁজল, তার আগামীকালের পরিস্থিতি তৈরি হল তার আজকের ইতিবাচক চিন্তা দিয়ে। বিষয়টা ঠিক এভাবেই কাজ করে। বাহ্যিক ঘটনা হয়তো সাময়িক, কিন্তু সেই ঘটনার প্রতি আমাদের চিন্তার যে প্রতিক্রিয়া, তা একটা দীর্ঘস্থায়ী পরিস্থিতি তৈরি করে ফেলে।
এবার তাহলে আরেকটু গভীরে যাওয়া যাক, কারণ বইটির পরের অংশে চিন্তার এই শক্তি যে শুধু সফলতার মতো বিমূর্ত ধারণাতেই সীমাবদ্ধ নেই তা খুব দারুণভাবে ফুটে উঠেছে। হ্যাঁ, মাইন্ড বডি কানেকশন নিয়ে অসাধারণ কিছু কথা বলা হয়েছে এখানে। ঠিক, জেমস অ্যালেন দেখিয়েছেন যে চিন্তা মানুষের প্রতিদিনের শারীরিক ও মানসিক অবস্থাকেও সরাসরি নিয়ন্ত্রণ করে। সুখ বাইরের কোনো বস্তু নয়, এটি মানুষের মনের ভেতরেই তৈরি হয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল মানুষের চিন্তা তার শরীরের উপরও প্রভাব ফেলে। বইটির তথ্য অনুযায়ী ভয়, দুশ্চিন্তা ও রাগ শরীরকে অসুস্থ করে তোলে। আর বিপরীতে শান্ত ও ইতিবাচক চিন্তা শরীরকে সুস্থ রাখে। হ্যাঁ, যেটা আমি শুরুতেই বলেছিলাম, ১৯০৩ সালে বসে একজন মানুষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই মাইন্ড বডি কানেকশন বা মানসিক চাপের কারণে শারীরিক অসুস্থতার কথা এত স্পষ্টভাবে বলে বাছেন, এটা সত্যিই খুব বিস্ময়কর। জেমস অ্যালেনের এই দূরদর্শিতার মূল কারণ হল তিনি মানুষের আচরণ এবং তার শারীরিক পরিণতির মধ্যকার সম্পর্কটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। আধুনিক বিজ্ঞান আজ যা ল্যাবে প্রমাণ করছে, অ্যালেন তা বহু আগেই বুঝতে পেরেছিলেন। আচ্ছা, এখানে মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে, মানে ঠিক কিভাবে একটি অদৃশ্য চিন্তা আমাদের এই দৃশ্যমান শরীরকে অসুস্থ করতে পারে? ব্যাপারটা খুব আকর্ষণীয়। যখন আমরা ক্রমাগত ভয় বা দুশ্চিন্তার কথা ভাবি, আমাদের মস্তিষ্ক কিন্তু বুঝতে পারে না যে এটা শুধু একটা কল্পনা। ওই যে একটু আগে বললেন, মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝে না। একদমটাই। মস্তিষ্ক সেটাকে একটা বাস্তব এবং তাৎক্ষণিক বিপদ হিসেবে ধরে নেয়। এর ফলে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। ফাইট অর ফ্লাইট মানে লড়ো অথবা পালাও। হ্যাঁ, শরীরকে এই বিপদের জন্য প্রস্তুত করতে মস্তিষ্ক প্রচুর পরিমাণে কর্টিসল এবং অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোন রিলিজ করে। প্রাচীনকালে মানুষের জন্য এই হরমোন খুব জরুরি ছিল, বন্যপ্রাণীর হাত থেকে বাঁচার জন্য। মানে হঠাৎ কোনো বাঘ বা সিংহ সামনে চলে এলে দৌড় দেওয়ার জন্য যে এনার্জি লাগে। ঠিক, কিন্তু আধুনিক যুগে মাসের পর মাস যদি কেউ শুধু ক্যারিয়ার বা ভবিষ্যতের ভয়ের কথা ভেবে এই হরমোনগুলো নিঃসরণ করতে থাকে, তবে এই দীর্ঘমেয়াদী স্ট্রেস হরমোনই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। বাপরে, তার মানে সারাক্ষণ রাগে বা ভয়ে জর্জরিত থাকলে শরীর আক্ষরিক অর্থেই ভেতর থেকে ভেঙে পড়ে। একেবারে। আজকালকার ডাক্তাররাও তো সারাক্ষণই বলছেন যে এই অতিরিক্ত মানসিক চাপ হৃদরোগ থেকে শুরু করে নানারকম শারীরিক জটিলতার অন্যতম প্রধান কারণ। ঠিক তাই। নেতিবাচক চিন্তার ফলে মানুষের শুধু যে মানসিক ব্যর্থতা আসে তা কিন্তু নয়। ভয়, রাগ বা দুশ্চিন্তা হল এমন এক নেতিবাচক শক্তি যা আমাদের শরীরের জীবনী শক্তিকে একেবারে শুষে নেয়। সফল হওয়ার জন্য তো মানুষের শারীরিক শক্তির প্রয়োজন, কাজ করার উদ্যম প্রয়োজন, কিন্তু কেউ যদি চিন্তার কারণে ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে, তবে সে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক শক্তিটুকুই আর খুঁজে পায় না। আর ইতিবাচক চিন্তার মানুষেরা? অন্যদিকে শান্ত ও ইতিবাচক চিন্তার মানুষেরা মানসিক শক্তির পাশাপাশি শারীরিক দিক থেকেও অনেক বেশি প্রাণবন্ত থাকেন, কারণ তাদের মস্তিষ্ক শরীরকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বা বিশ্রামের সংকেত দেয়, যা শরীরকে সুস্থ রাখে এবং শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। আমরা যা ভাবি আমাদের শরীর ঠিক সেই অনুযায়ী রাসায়নিক প্রতিক্রিয়া দেখায়। এটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। আসলেই তাই। এখন প্রশ্ন হল, যেহেতু চিন্তা মানুষের স্বাস্থ্য এবং পরিস্থিতি দুটোই এত শক্তভাবে নিয়ন্ত্রণ করে, তাই জীবনের লক্ষ্য অর্জনে এই চিন্তাকে কিভাবে কাজে লাগানো যায়? এখানেই বইয়ের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসে। বইটিতে সফলতার সূত্র হিসেবে লক্ষ্য নির্ধারণ এবং আত্মনিয়ন্ত্রণের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে জীবনে কোনো লক্ষ্য না থাকলে মানুষের চিন্তাও এলোমেলো হয়ে যায়, কিন্তু স্পষ্ট লক্ষ্য থাকলে চিন্তা অত্যন্ত শক্তিশালী ও কেন্দ্রীভূত হয়। লক্ষ্যহীন মনের অবস্থাকে অ্যালেন এমনভাবে ব্যাখ্যা করেছেন যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ভীষণ মিলে যায়। যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না, তখন ছোটখাটো সমস্যা, অহেতুক ভয় বা অন্যের সমালোচনা আমাদের চিন্তাকে খুব সহজেই ভাসিয়ে নিয়ে যায়। এখান থেকে খুব চমৎকার একটা উপমা মাথায় আসছে, মানে স্পষ্ট লক্ষ্য থাকাটা কি অনেকটা ওই আতশকাচের বা ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে? দারুণ একটা তুলনা। কিভাবে, একটু বুঝিয়ে বলুন তো। আমরা জানি যে সূর্যের আলো চারদিকে ছড়িয়ে থাকে, আমাদের গায়ে পড়লে আমরা শুধু একটু উষ্ণতা অনুভব করি, তাতে তো আর কোনো আগুন জ্বলে না। হ্যাঁ, জ্বলে না। কিন্তু যখনই একটি আতশকাচ ব্যবহার করে সূর্যের সেই বিক্ষিপ্ত আলোকে একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়,
তখনই সেখানে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং আগুন জ্বলে ওঠে। জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কি আমাদের চিন্তার ক্ষেত্রে ঠিক সেই আতশকাচের কাজটাই করে। আতশকাচের এই উপমাটা দিয়ে আসলে জেমস অ্যালেনের মূল দর্শনটা খুব সহজেই বোঝা যায়। কারণ আমাদের মন সারাদিন হাজার হাজার টুকরো চিন্তায় বিক্ষিপ্ত থাকে। মানে সকালে উঠে কি খাবো, কাল কি হবে, অমুক লোকটা গতকাল কি বলল। এসব বিক্ষিপ্ত চিন্তায় আমাদের মানসিক শক্তির একটা বড় অংশ অপচয় হয়। কিন্তু যখনই সামনে একটি সুস্পষ্ট লক্ষ্য থাকে, তখন এই আতশকাচের মতোই বিক্ষিপ্ত চিন্তাগুলো এক জায়গায় এসে কেন্দ্রীভূত হয়। আর তখনই চিন্তার আসল শক্তিটা প্রকাশ পায়। ঠিক। মনস্তাত্ত্বিক ভাষায় একে সিলেক্টিভ অ্যাটেনশন বা নির্বাচিত মনোযোগ বলা যেতে পারে। যখন লক্ষ্য স্থির থাকে, তখন মস্তিষ্ক চারপাশের পরিবেশ থেকে শুধু সেই তথ্যগুলোকে ফিল্টার করে নেয় যা ওই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। হাত কাঁপলে বা কাজটা লক্ষ্য থেকে সরিয়ে নিলে তো আর আগুন জ্বলবে না। ঠিক ধরেছেন। আর এখানেই আসে বইটির অন্যতম বড় একটি শিক্ষা, আত্মনিয়ন্ত্রণ এবং চিন্তার শৃঙ্খলা। লক্ষ্য নির্ধারণ করা যতটা জরুরি, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা তার চেয়েও বেশি জরুরি। বিশেষ করে আধুনিক যুগে যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারটা উপায় চারপাশে ছড়ানো রয়েছে। হ্যাঁ, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া সবকিছুই। এই অবস্থায় নিজের চিন্তাকে বিক্ষিপ্ত হতে না দিয়ে বারবার লক্ষ্যের দিকে ফিরিয়ে আনাই হলো আসল আত্মনিয়ন্ত্রণ। কারণ চিন্তা নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই কঠিন পরিস্থিতিতেও মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। একদম। আর ওই সঠিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত মানুষের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। প্রতিদিন একটু একটু করে ভালো ও লক্ষ্যভিত্তিক চিন্তা করার অভ্যাসের মাধ্যমেই জীবন ধীরে ধীরে উন্নত হয়। এটি কোনো জাদুর কাঠি নয়, এটি প্রতিদিনের সচেতন অনুশীলনের ব্যাপার। তাহলে আজকের এই দীর্ঘ বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে এসে আমরা যদি মূল নির্যাসগুলো এক জায়গায় করি, আমরা দেখছি জেমস অ্যালেনের অ্যাজ আ ম্যান থিঙ্কেথ আমাদের জীবনের একটি খুব মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। হ্যাঁ, যে মানুষ আসলে তার চিন্তারই ফসল। ঠিক, ভালো চিন্তা যা একটি সুন্দর বাগানের মতো, তা ভালো জীবন তৈরি করে, আর খারাপ বা নেতিবাচক চিন্তা খারাপ জীবন তৈরি করে। জীবনকে উন্নত করতে চাইলে সবার আগে নিজের ভেতরের চিন্তার মান উন্নত করতে হবে। কারণ সেখান থেকেই আমাদের পরিস্থিতি, আমাদের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ লক্ষ্যের দিকে যাওয়ার রাস্তা তৈরি হয়। মূল বিষয়টা হলো বাইরের পৃথিবীকে রাতারাতি বদলানোর ক্ষমতা কারোর হাতে নেই। কিন্তু ভেতরের পৃথিবীকে বদলানোর ক্ষমতা তো সম্পূর্ণ নিজের হাতে। একদম। এই বোধটাই একজন মানুষকে পরিস্থিতির দাস থেকে নিজের জীবনের স্থককিতে পরিণত করে। আজকের আলোচনার একেবারে শেষে এসে একটি বিষয় নিয়ে একটু ভিন্নভাবে ভাবা যেতে পারে। আমরা শুরুতে যে অদৃশ্য ব্লুপ্রিন্ট বা নকশার কথা বলেছিলাম, তার সাথে এটি খুব গভীরভাবে যুক্ত। ব্যাপারটা কি? যেহেতু বইটিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে লক্ষ্যহীনতা মানুষের চিন্তাকে এলোমেলো করে দেয় এবং নেতিবাচক বিক্ষিপ্ত চিন্তা শরীরকে একেবারে ভেতর থেকে অসুস্থ ও দুর্বল করে তোলে, তাহলে কি আজকের দিনে মানুষের এত শারীরিক ও মানসিক ক্লান্তির পেছনের আসল কারণটি শুধুই কাজের চাপ বা আধুনিক জীবনের ব্যস্ততা নয়? দারুণ একটা পয়েন্ট। বরং এর পেছনের আসল কারণটি হল একটি সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। আমরা কি সত্যিই জানি এই মুহূর্তে আমাদের মনের ভেতর ওই অদৃশ্য ব্লুপ্রিন্টে সফলতার ঠিক কোন ছবিটি আঁকা আছে? খুব গভীর একটা প্রশ্ন। যতক্ষণ না আমরা বুঝতে পারছি আমাদের মনের বাগানে ঠিক কী বীজ পোতা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে ফল খোঁজাটা হয়তো নিছকই বোকামি। এই চিন্তার খোরাকটি দিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করছি। আগামীতে আবারও এমন চমৎকার কোনো বিষয় নিয়ে কথা হবে।